জিপিএ যে হিসাবটা এটা একমাত্র ব্যাকআপ দেওয়া সম্ভব তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে এই এমসিকিউ স্কোর যদি বেশি বেশি পাওয়া। তোমার এই মেরিটের সাথে জিপিএ এর পয়েন্টের কোনো সম্পর্ক নাই এবং আর তোমার আবেদনের সাথে এই যে বোর্ড পরীক্ষার যে নাম্বার এটার কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই জানো যে গত 27 এপ্রিল কিন্তু জিএসটির 22টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার পর আসলে অনেকেই বিভিন্ন টেনশনে আসো বা আসলে কাট মার্কস কেমন হতে পারে আর কি। এবং হচ্ছে যে আমি বিগত যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে আমি একটা বিষয় খেয়াল করলাম যে মানে অনেক স্টুডেন্ট এটা কমেন্ট করতেছে যে ভাই আমার তো আসলে জিপিএ গ্রেড হচ্ছে 4.5, আমার তাহলে আসলে এই যে 50 মার্কের যে স্কোরটা আছে কৃষি গুচ্ছে এটাতে আসলে কেমন মার্কস কাটা যাবে আর। তো জিপিএ আবেদন যোগ্যতা কত এবং হচ্ছে যে স্কোরটা কত এটা আসলে কোনটার উপর কি নির্ভর করতেছে এটা নিয়ে আসলে দেখলাম যে অনেকেই পেঁচায় ফেলছে। তো এই সকল বিষয় কনফিউশন ক্লিয়ার করার জন্য এবং আসলে মেইনলি জিএসটি পরীক্ষা শেষ, তুমি এখন আগামীতে কিন্তু হচ্ছে পাবলিকান হওয়ার একটাই মাত্র সুযোগ আছে, সেটা হচ্ছে যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবং সেই সাথে কিন্তু দিন দিন বর্তমানে বাংলাদেশে কিন্তু কৃষি সেক্টরের চাহিদা কিন্তু বাড়তেছে আর কি। এবং আমাদের পুরো মোটামুটি সবার স্বপ্ন থাকে যে একটা ভালো ফার্স্ট ক্লাস অফিসার হয়ে পরিবারের লোকজনের মুখে হাসি ফুরানো, সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে কিন্তু বেঁচে থাকার। এই সকল বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু আসলে আমাদের এই দিন দিন কৃষি সেক্টরের চাহিদা কিন্তু বাড়তেছে আর কি। অনেকে হয়তো এইচএসসিতে কোনো কিছু একটা ভুলের কারণে জিপিএ এর মার্কটা কম থাকতে পারে, এটা নিয়ে এখন কনফিউশন যে ভাই আসলে আমার জিপিএ স্কোরটা এত, আমার আসলে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা। তো এই সকল অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আসলে আজকের এই ভিডিওটা যদি একটু লেন্দি হয় কিছু মনে করো না, কারণ যে সকল কথাবার্তা সেটা আসলে তোমাদের জন্য প্রয়োজনীয় কথাবার্তা। এখনো যদি সার্কুলার সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও শেষে কিন্তু আমি এই সার্কুলারের ভিডিও এবং হচ্ছে ফোর্থ সাবজেক্ট ছাড়া জিপিএ হিসাব করে কি হবে এই সকল কিছু প্রয়োজনীয় সকল কিছু লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে সেই সকল বিষয় কিন্তু একটু দেখে আসতে পারো। তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমি হচ্ছে গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। প্রথমে আগে কনফিউশন বিষয়টা ক্লিয়ার করি। তোমরা যদি সার্কুলার একটু ভালোভাবে খেয়াল করো বা সার্কুলার যদি নাও খেয়াল করো, আজকের এই ভিডিও কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, সব ক্লিয়ার হয়ে যাবে। আবেদন যে যোগ্যতা, অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষায় বসতে পারবা কি পারবা না, এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার জিপিএ পয়েন্টের উপরে। তো জিপিএ এর শর্তটা কি আছে, তোমার এসএসসিতে তোমার ন্যূনতম 4 পাইতে হবে, এসএসসিতে তোমার ন্যূনতম 4, দুইটা মিলে 8.5 পাইতে হবে। এবং একটা বিষয় বলে দিই, কৃষি গুচ্ছের যত প্রকার হিসাব আছে, জিপিএর হিসাব, গ্রেড হিসাব, স্কোর হিসাব, যত প্রকার হিসাব আছে সবকিছু কিন্তু তোমাকে 4 সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করতে হবে। অর্থাৎ এখানে যে 4 এবং 8.5 এই সকল যে পয়েন্ট পাইতে হবে এটা কিন্তু তোমার 4 সাবজেক্ট বাদ দিয়ে। এই পয়েন্টটা তুমি যদি পূরণ করো তাহলে তুমি মাত্র অ্যাপ্লাই করতে পারো, তুমি পরীক্ষায় বসতে পারবে। এবং মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয়, মেরিট লিস্ট তৈরি করা টোটাল হচ্ছে 150 মার্কের ভিতর, যেখানে তোমার 100 মার্কস থাকবে এমসিকিউ এবং বাকি 50 মার্ক থাকে তোমার জিপিএ স্কোরে। এইচএসসিতে 25 এবং এসএসসিতে 25 আর কি। এখন এই 25 কেমন হিসাব করা হয়, এই 25টা হিসাব করতে হবে তুমি যে বোর্ড পরীক্ষা দিছো সেই বোর্ড পরীক্ষায় টোটাল কত মার্কস পাইছো, অর্থাৎ মেইন মার্কসের উপরে কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে আর কি। মেইন মার্কসে তুমি যেটা পাবা সেখানে তোমার একটা জিপিএ স্কোর আসবে, পরীক্ষায় যে মার্কসটা পাবা 100-এর ভিতরে এই দুইটার যোগফল করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। এই দুইটার যোগফলে যে আগায় থাকবে সেই কিন্তু মেধা তালিকায় প্রথমের দিকে থাকবে আর কি। এটা হচ্ছে মেইন কথা। অর্থাৎ তোমার এই মেরিটের সাথে জিপিএ এর পয়েন্টের কোনো সম্পর্ক নাই এবং আর তোমার আবেদনের সাথে এই যে বোর্ড পরীক্ষার যে নাম্বার এটার কোনো সম্পর্ক নাই। এই যে এখানে যে নাম্বারগুলো হিসাব করা হবে এবং তুমি যে মোট নাম্বারটা পাইছো এই সকল বিষয় কিন্তু হিসাব করা হবে তোমার কিন্তু 4 সাবজেক্ট বাদ দিয়ে আর কি। এই হচ্ছে তোমার সকল কিছুর কনফিউশন, আশা করা যায় যে ক্লিয়ার হয়ে গেল। আমার আসলে জিপিএ স্কোর কত হলে কৃষির জন্য একটা প্রিপারেশন নিব আর কি। ফার্স্ট কথা একটাই লাইন, সেটা তুমি যদি আবেদন করতে পারো, তুমি যদি পরীক্ষা হলে বসতে পারো, অবশ্যই তুমি প্রিপারেশন নিবা। কারণ কি, এখানে একটা জিনিস খেয়াল করো, এই মেরিট স্কোরটা হিসাব তোমার ফলাফল হিসাব করা কি হবে দুইটা সেক্টরের উপরে। এক হচ্ছে তোমার এমসিকিউ স্কোর, এক হচ্ছে তোমার জিপিএ স্কোর। জিপিএ যে 50 স্কোর এটা তো তোমার অতীত, তুমি তো এটা থেকে আর কখনোই চেঞ্জ করতে পারবা না। কিন্তু এই যে ভবিষ্যতে যে এমসিকিউ 100টা আছে যে ভর্তি পরীক্ষা তুমি দিবা, সেটাতে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, এই এমসিকিউয়ে তুমি ভালো কিছু করো, এখানে যে কয়েক মার্ক তোমার শর্ট আছে সেটা কিন্তু অবশ্যই ব্যাকআপ দিয়ে ভালো একটা মার্কস পাওয়া, ভালো একটা পজিশন তৈরি করা সম্ভব, ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা ডিপার্টমেন্টে, ভালো একটা ফ্যাকাল্টিতে কিন্তু চান্স পাওয়া সম্ভব আর কি। 27 থেকে তোমরা আসলে জিএসটির 22টা বিষয়ের পরীক্ষা দিছো আর কি। প্রশ্ন আসলে অনেক মানে কি বলবো যে কঠিনই করছে। আলটিমেটলি জিএসটির কাট মার্কস হতে পারে তোমার এক্সপেক্টেড হচ্ছে 30 থেকে 35 এরকম পজিশনে, হয়তো লাস্টের দিকে ওয়েটিং থেকে আসলে চান্স পাইতে পারে আর কি। অনেকটা হচ্ছে যে জিএসটি যখন প্রথম তাদের আসলে যে 22টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা করে তখন এর মতো আসলে সিস্টেমটা করছে আর কি, এরকমটাই হবে আর কি। যারা আসলে এটা তো খারাপ করছে তারা আসলে ভেঙে পড়ার কোনো দরকার নেই, সামনে কিন্তু একটা আছে। এই তো আমরা জানি যে আসলে আমাদের যে কৃষি গুচ্ছ যে আছে এটাতে আসলে নর্মালি কাট মার্কসটা কেমন হয় আর কি। এই কাট মার্কস অনুসারে তোমার আসলে জিপিএতে কেমন একটা মার্কস থাকলে আসলে সেখানে চান্স পাওয়া সম্ভব আর কি। এই বিষয় সম্পর্কে একটু বলবো আর কি। কাট মার্কসটা কিন্তু মেইনলি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার প্রশ্নের উপরে। প্রশ্ন যদি সহজ হয়, মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিবে, ফলে কিন্তু কাট মার্কসটা বাড়বে। আবার প্রশ্ন যদি কঠিন হয় তখন কিন্তু তুলনামূলকভাবে সবারই পরীক্ষা খারাপ হবে, তখন কিন্তু কাট মার্কসটা কমবে আর কি। তবে ইদানিং একটা জিনিস আসলে মানে তোমাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আগে গতানুগতিক যে ধারার প্রশ্নটা আসতো আর কি, ইদানিং কিন্তু সেই বিষয়গুলো কিন্তু চলে যাচ্ছে আর কি।
গতানুগতিক ধারা যে প্রশ্নটা পরীক্ষা হতো, যে আমি হয়তো সিলেক্টিভ কিছু টপিক পড়লে এখান থেকে 5 মার্ক কম পাবো বা 2 মার্ক কম পাবো, এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। তোমাকে পরিশ্রমী হতে হবে, তোমাকে সকল কিছু পড়াশোনা করতে হবে আর কি। তোমাকে নিজেকে সেভাবে প্রিপারেশন করতে হবে যেন প্রশ্ন পরীক্ষা, যেন প্রশ্ন হার্ড হলেও এমন তোমার অবস্থা না হয় যেটা তুমি সেটা অ্যান্সারই করতে পারলে না। তুমি যদি অ্যান্সার করতে না পারো তাহলে সেটা তোমার ব্যর্থতা, তোমার প্রিপারেশনের ঘাটতি আর কি। প্রশ্ন কঠিন হলে তোমার জন্য কিন্তু কাট মার্কসটা কমে যাবে, তোমার জন্য কিন্তু সহজ। নর্মালি গত সালগুলোতে যে বিষয়টা হয়েছে, প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে তোমার মার্কস যদি এই 150-এর ভিতরে 105 থেকে 110-এর ভিতর থাকে তাহলে মোটামুটি তোমার ফার্স্ট মেরিটে একটা পজিশন এবং হচ্ছে যে একটা সাবজেক্ট কিন্তু চলে আসে আর কি। আর প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই মার্কসটা তুলনামূলক আরেকটু কম আসে, অর্থাৎ তোমার মনে করো যে 90-95 কিন্তু তোমার আসলে চান্স হয় আর কি। এখন আমরা কিন্তু কাট মার্কস সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম আর কি। তোমার কি হবে, আমার যদি জিপিএ স্কুলে 30 হয় আমি চান্স পাবো কিনা? ফার্স্ট অফ অল চান্স পাবা কিভাবে পাবা? যে ভর্তি পরীক্ষা ফার্স্ট হবে, ধরলাম তার জিপিএ তোমার এখানে 47 আছে, কারণ 47 খুব হলে 48, এরপর আসলে এই জিপিএ স্কোর পড়া সম্ভব না। এবং সে ধরলাম যে অনেক ভালো ভর্তি পরীক্ষা দিচ্ছে 100টার ভিতরে, এই শর্ত সেটা তোমার এমসিকিউ কারেক্ট করছে, তাহলে এখানে তোমার টোটাল স্কোর আসছে কত? 134। যে ফার্স্ট হবে তার স্কোর কিন্তু টোটাল 134। তোমার যদি এখানে জিপিএ যদি মনে করো যে 10 মার্ক কমও থাকে, তুমি হয়তো এর মতো ফার্স্ট হতে পারবা না, কিন্তু তুমি কিন্তু একটা না একটা জায়গায় ঠিকই চান্স পাবা। তুমি কিন্তু একটা ভালো রেঞ্জে 500 বা 1000 এরকম রেঞ্জের ভিতরে কিন্তু একটা চান্স পাবা। জিপিএ যে হিসাবটা, এটা একমাত্র ব্যাকআপ দেওয়া সম্ভব তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে এই এমসিকিউ স্কোর যদি বেশি বেশি পাওয়া। ধরলাম তোমার তো জিপিএ স্কোর হচ্ছে 30, বাকি যে 100 মার্কের এমসিকিউটা থাকে, এই 100 মার্কের এমসিকিউ তুমি যদি মনে করো যে 75 পাও, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু টোটাল স্কোর আছে 105, যেটা কিন্তু তোমার কাট মার্কের কাছাকাছি। তুমি কিন্তু ফার্স্ট না হলেও তুমি কিন্তু চান্সটা পেলা, তোমার চান্সটা কিন্তু মিস হলো না। পরবর্তীতে মাইগ্রেশন দিয়ে কিন্তু তোমার পজিশনটা হয়তো আরো ভালো জায়গায় যেতে পারে। ইনফ্যাক্ট যে গতবারের যে বিষয়টা আছে, গতবার কিন্তু প্রশ্ন তুলনামূলক কঠিন ছিল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছিল, হয়তো অনেকে জানো। আমার নিজের ব্যাচে পড়া একটি স্টুডেন্ট, ও কিন্তু তোমার হচ্ছে যে এমসিকিউ পাইছিল হচ্ছে 48। এখন এমসিকিউ 100 ভিতরে 48 পাই, অনেকে এটা বলবে যে ভাই আসলে তার কিছু চান্স হয়েছে। তার চান্স হয়েছে কেমন চান্স হয়েছে? সে এইচএসসি খুব ভালো ছিল, তার এইচএসসি তোমার মনে 47 ছিল, তো এই দুটা মিলে ওর কিন্তু তোমার মনে করো যে স্কোর আসছে তোমার হচ্ছে 95। আলটিমেটলি এতক্ষণ ধরে আমি যে কথাবার্তা বলতেছি, এটার মেইন পয়েন্ট হচ্ছে একটাই, তোমার যদি এইচএসসিতে স্কোর ভালো থাকে, জিপিএ স্কোর ভালো থাকে, তোমার এখানে যদি পরীক্ষা একটু খারাপও হয়, তুমি কিন্তু দুটা মিলে চান্স পাবা। কিন্তু তোমার জিপিএ স্কোর যদি পরীক্ষায় বসার আগেই যদি না থাকে, সেটা কিন্তু তোমাকে এই যে এই এমসিকিউ যেটা, এটাতে কিন্তু বেশি বেশি পড়াশোনা করে তোমাকে অবশ্যই ব্যাকআপ দেওয়া সম্ভব এবং তোমাকে চান্স পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট ভালো জায়গাতে চান্স পাওয়া সম্ভব। এটা নর্মালি আমি সব ভিডিওতে বলি, এবং তুমি এই একটা ইনস্ট্রাকশন যদি ফলো করো, আশা করা যাতে আর কোনো কিছু লাগবে না। নর্মালি যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে থাকে তারাই প্রশ্ন করে, তাদের যে প্রশ্নের ধরন সেই আঙ্গিকে কিন্তু নর্মালি প্রশ্ন করে আর কি। গতবার সিলেক্ট করছিল, তারা কৃষিগুচ্ছে আসার আগেই ম্যাথমেটিক্যাল টার্ম বেশি ইউজ করতো, কৃষিগুচ্ছে তাদের সুযোগ ছিল প্রশ্ন করার, তারা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রশ্ন করছে। এবছর সার্কুলারে বলছি বা আগেও বলছি, এবছর কিন্তু তোমার কৃষিগুচ্ছের দায়িত্বে আছে সিবাসু, অর্থাৎ প্রশ্ন কিন্তু সিবাসু করবে। তারা আগে যে প্যাটার্নটা ফলো করতো সেই প্যাটার্নে কিন্তু এবছর প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। তো ফ্রি টিপস সাজেশন আমি এটাই বলি যে সিবাসুর যে প্রশ্ন আছে বিগত সালের যে প্রশ্নগুলো, সেটা তোমাকে একদম গুলাই খাইতে হবে। তোমাকে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে সিবাসুর ফেভারিট পয়েন্ট, ফেভারিট প্লেস, ওই জায়গাগুলো তোমাকে মূল বই দাগায় রাখতে হবে। সেই বিষয়গুলো সঙ্গে একটু বেশি বেশি স্টাডি করতে হবে। যে তুমি যদি বিগত সালের প্রশ্ন ব্যাংক যদি 2বার রিভিশন দাও, সিবাসুর প্রশ্ন ব্যাংক তুমি দিবা 3 থেকে 4বার রিভিশন, যেন সিবাসুর প্রশ্ন যদি 2-একটা প্রশ্ন যদি তোমার সরাসরি তুলেও দেয়, সেটা তো ভুল হবেই না। তুমি এত বেশি প্র্যাকটিস করবা যে ওই আঙ্গিকে কোনো রকম কোনো প্রশ্ন দিলে তুমিও সেটা অবশ্যই অ্যান্সার করতে পারবা। অনেক স্টুডেন্ট হয়তো একটু চেঞ্জ করে দিলে পারে না, কিন্তু তোমাকে এত বেশি পরিশ্রম করতে হবে যে যেন তুমি সেই বিষয়টা পারো আর কি। তোমরা মনে করো যে আনাস ভাইয়ের দেখছো না, ভিডিও দেখছো না, যে মেধাবী না যখন রকমের পরিশ্রমী হতে হবে, আলটিমেটলি তাই। তোমার যেহেতু সামনে আর 2.5 মাসের মতো সময় আছে, তোমার জিপিও কম, এই সময়টা, এই ভাইটাল একটা সময়টা তোমাকে এত বেশি পড়াশোনা করতে হবে, এত বেশি পড়াশোনা করতে হবে, তুমি সকল কিছু যেন বেশ কয়েকবার রিভিশন দিতে পারো। মেইন কথা হচ্ছে তোমাকে আসলে কুত্তার মতো পড়তে হবে, এমন কুত্তার মতো পড়তে হবে, কুত্তা যদি কথা বলতে পারতো সেও যেন বলে ভাই আমি হলো তো এত বেশি পড়তাম না। মানে বুঝতে পারছো পরিশ্রমের লেভেলটা কোন জায়গায় যেতে হবে। আমার কথাটা শুনতে খারাপ লাগে, অনেক গার্জিয়ান হয়তো দেখবে, আমি তাদের জন্য আসলে সরি বলতেছি, কিন্তু তো আমার কাছে মনে হয়েছে যে এই আমি কি বলতেছি সেটার থেকে যে মেসেজটা দিচ্ছি সেটা কনভে করা একটু বেশি জরুরি ছিল। যদি কারো মনে কষ্ট থাকে আমাকে প্লিজ মাফ করে দিও, আমি সরি এই ভাষা ইউজ করার জন্য। তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ভিতরে কনফিডেন্স গ্রো হবে আর কি। তো হাতে যেহেতু 2.5 মাসের মতো সময় আছে, এই সময় আসলে অনেকে দিশেহারা হয়ে যায়, ঠিক মতো বুঝতে পারে না তাহলে কী থেকে কী করবো। অনেক সেকেন্ড টাইমার আছে, তাদেরও কিন্তু একটা মানে বিশাল রকম একটা চাপ থাকে। তো তোমরা যেন এই 2.5 মাস তোমাদের একদম মানে পরিপূর্ণ একটা কমপ্লিট গাইডলাইন্স থাকে, তোমরা যেন অনেক বেশি ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারো। এই সকল জন্যই কিন্তু আমরা হচ্ছে আগামী 5ই মে থেকে একটা
কৃষিগুচ্ছের জন্য ডেডিকেটেড একদম অধ্যায়ভিত্তিক এক্সাম ব্যাচ নিয়ে আসছি, যেখানে তোমার মনে করো প্রত্যেক দিন পরীক্ষা হবে এবং এই এক্সামটা চলবে একদম সরাসরি কৃষিগুচ্ছের আগ পর্যন্ত, অর্থাৎ এই 2.5 মাস সময় আছে। শুধুমাত্র ঈদের 3 থেকে 4টা দিন বাদ দিয়ে তোমার প্রত্যেক দিন পরীক্ষা হবে আর কি। এবং আমি তোমাকে এটা ইনশিওর করতেছি, তুমি যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয় এবং আমরা যে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা সহ টপিক্সের ডিটেলস সহ যে সলভ শিটটা দিই, সেটা যদি তুমি আয়ত্ত করতে পারো, আমি গ্যারান্টি দেবো তুমি অবশ্যই চান্স পাবা। পরীক্ষায় তোমার প্রশ্ন কমনের দায়িত্ব আমার, তোমাকে সেই লেভেলেরই পরিশ্রম করতে হবে যেন তুমি কমন পাওয়া প্রশ্ন সঠিকভাবে উত্তর করে আসতে পারো। শুধু তোমাকে 2টা জিনিস চেয়ে নেবো, এক, ভাইয়া আপনি যা বলবেন তাই শুনবো, যেভাবে ইনস্ট্রাকশন সেভাবে ফলো করবো। সেকেন্ড, পরিশ্রম করতে হবে, ডেডিকেশন দেখাতে হবে। তুমি যদি এই 2টা জিনিস আমাকে দাও, আমি তোমাকে ইনশিওর দিচ্ছি তোমার ইনশাল্লাহ অনেক ভালো একটা পজিশনে যাবে আর কি। আর আমাদের এই এক্সাম ব্যাচে তোমাকে মনে করো যে শর্ট সিলেবাসে অ্যাবাউট তোমার 4 বার কিন্তু তোমার পুরো সিলেবাসটাকে রিভিশন দেওয়া হবে। প্রত্যেকটা কোশ্চেন হবে তোমার মনে করো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ড টাইপের হয় সেই টাইপেরই, অর্থাৎ তোমার প্র্যাকটিস হবে, প্রিপারেশন হবে, তোমার কনফিডেন্স সবই বাড়বে। এছাড়াও আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমাকে যত রকমের পিডিএফ আছে, সাজেশন আছে, মানে তোমার ভর্তি পরীক্ষার জার্নিটাকে স্মুথ করার জন্য যত রকম সাপোর্টিভ যা লাগে সব কিছু আমরা প্রোভাইড করবো। শুধু ওইটাই বললাম যে শুধু তোমার একটু চেষ্টা থাকতে হবে ভাই, এই ভাইকে বিশ্বাস করে একটু চেষ্টা থাকতে হবে। আর এক্সাম ব্যাচের ফি খুবই রিজনেবল। এক্সাম ব্যাচ সম্পর্কে বলতে গেলে পুরো এক আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে, ভিডিও হয়তো দীর্ঘ হতে পারে, অনেকে বিরক্তকর হতে পারে। জাস্ট শুধু এটাই বলবো যে এক্সাম ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, রুটিন বা এই সকল বিষয় নিয়ে বা এমনি কোনো জিজ্ঞাসা করার জন্য জানতে, এই যে এখানে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, 2টা নাম্বারে যোগাযোগ করবা, তোমাকে বিস্তারিত সকল কিছু বলে দেওয়া হবে, তোমাকে কোর্স ফি সহ এবং ভর্তি সহ এবং যাবতীয় যে পিডিএফ আছে সকল কিছু তোমাকে প্রোভাইড করা হবে আর কি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে এক্সাম ব্যাচটা চালু হচ্ছে এটা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ এটা কিন্তু তোমার ফেসবুক গ্রুপ না। ফলশ্রুতিতে তোমার জন্য কি হবে, এই আদার সাইডে যে সময় নষ্টের যে বিষয়টা সেটা কিন্তু কখনোই হবে না। হোয়াটসঅ্যাপে আসবা, পরীক্ষা দিবা, টাইমে চলে যাবা, তোমার কাছে টাইমলি সলভ শিটের পিডিএফ চলে যাবে এবং বাদ বাকি যত রকম ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেটা কিন্তু সবই তোমার গ্রুপে চলে যাওয়া হবে, অর্থাৎ সময় নষ্টের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। মেন কথা, তুমি হচ্ছে একটা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমার সময় নষ্ট করতে আসলে আমার মূল কাজ না। তো এটাই বলবো যে অনেক এক্সাম ব্যাচ তুমি দেখবে শুধু সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল নিয়ে তোমার মনে 1000, 1200, 1500, 2000, 3000 পর্যন্ত কিন্তু তোমার মনে করে কোর্স ফি নিয়ে নিছে। সেই তুলনায় আমাদের এক্সাম ব্যাচের ফি খুবই কম। এটুকু তোমাকে আমরা হিন্টস দিলাম। এক্সামের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা হচ্ছে ভর্তি হতে এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা নক দিলেই হবে। এবং কারো যদি আসলে কোনো আর্থিক অসুবিধা থাকে তাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। আশা করা যায় যে এই মানে টাকার জন্য তোমার আসলে ভর্তি পরীক্ষা জানি কখনো থেমে থাকবে না। গত শিক্ষাবর্ষে আমাদের এক্সাম ব্যাচ থেকে 80+ স্টুডেন্ট কৃষিগুচ্ছ সহ জিএসটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এবং এবছর অলরেডি 160+ স্টুডেন্ট কিন্তু যুক্ত আছে, তারা কিন্তু ধুমায় প্রিপারেশন নিচ্ছে। তাই তুমি তোমার জায়গাটা ইনশিওর করার জন্য একটু নক দিবা। আর এই যে 5ই মে থেকে সম্পূর্ণ নতুনভাবে কিন্তু শুরু হচ্ছে, তাই অবশ্যই বিষয়টা মাথায় রেখো। ভিডিওর শেষ পর্যায়ে সেটাই বলতে চাই যে তোমাদের যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে এবং কোনো কিছু বুঝতে হবে সুবিধা সেটা বলবে, আমার সুবিধা মতো সময় সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ থেকে তোমাদের সঠিক গাইডলাইন দিতে পারি, তোমার ভর্তি পরীক্ষার জার্নিটাকে আরও বেশি মসৃণ করতে পারি। আর ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই, যাদের আসলে যোগ্যতা আছে আবেদন করার তারা ধুমায় প্রিপারেশন নিবা, কারণ এই ল্যাকিংসটাকে, জিপিএর যে ল্যাকিংসটা, এটাকে কিন্তু অবশ্যই এমসিকিউ দিয়ে রিকভার করা সম্ভব। এই 2.5 মাস যে সময় আছে, এই 2.5 মাস তুমি যদি হাড় ভাঙা পরিশ্রম করো অবশ্যই তোমার দ্বারাই সাফল্য সম্ভব। অনেকে লাস্ট 10-12 দিন কুত্তার মতো পরিশ্রম করে কিন্তু কিছু চান্স পায়। তোমার হাতে যেতে এখনো 2.5 মাস সময় আছে, তুমি খুবই ঢিলাঢালা ভাবে, তুমি খুবই স্মুথলি কিন্তু তোমার এই এগ্রি ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে পারবে আর কি। তো তোমরা ভালো থাকবে, যে গরম চলতেছে নিজের একটু খেয়াল রাখবে। তোমাদের ভাইয়া কিন্তু এই খুলনার 40 ডিগ্রি গরমের ভিতরে এসে কিন্তু ভিডিও করতেছে শুধুমাত্র তোমাদের জন্য, বুঝতে পারছো? তাই আজকের কথা বলবো, সবাই ভালো থেকো। এই নিয়ে আজকে আমি ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।